গল্পের নাম বৃষ্টিস্নাত বাগান বিলাস। লেখিকা ফাতেহা নূর। পর্ব ৪। আজ শুক্রবার, অফিস বন্ধ। ইমতাহা তুলনামূলকভাবে ভালো আছে। তার এই জ্বর খুবই অপছন্দ এবং বিদঘুটে লাগে। জ্বরের সাথে সর্দি, কাশি, মাথা ব্যথা আরও কত এক্সট্রা রোগ ফ্রি। বাড়িতে বাজার শেষ। তার ব্যাংক অ্যাকাউন্টেও আর মাত্র ৫,০০০ টাকা আছে। এই ৫,০০০ টাকা দিয়ে তাকে আরও ১০ দিন চলতে হবে। ১ মাস হলে অফিস থেকে টাকা পাবে। তখন শান্তি আর শান্তি। কিছু শাকসবজি আর মাছ কিনবে। বোরকা হিজাব পরে বাড়ি থেকে বের হল। এইখান থেকে ১০ মিনিট হাঁটলে বাজার। এই এলাকার প্রায় সবটা বাড়ি ভিআইপি আর বড়লোকদের, তাই এখানে অটো, রিক্সা তেমন আসে না। হেঁটেই যেতে হবে। হাতে একটা কালো রঙের ছাতা। বৃষ্টির বিশ্বাস নেই। যখন তখন এসে তাকে ভিজিয়ে দিয়ে যাবে, ফলস্বরূপ আবার বিছানায় দিন কাটাতে হবে। এর মধ্যে আবার মেহরাজ আর আবরাজ নামক ২ গরু এসে তার মাথাকে ঘাস মনে করে চিবিয়ে খেয়ে যাবে। উফ, মাথাটাও ব্যথা করছে। বাজারের দিকে হাঁটা ধরতেই ইমতাহার মনে হল শরীরটা এখনও পুরোপুরি সায় দিচ্ছে না। জ্বরের রেশ রয়ে গেছে, পা দুটো কেমন যেন টলছে। কিন্তু পেটের টান বড় দায়। ৫,০০০ টাকা হাতে নিয়ে সে মনে মনে একটা ফর্দ সাজাল। সবকিছুর যে দাম, মাছের বাজারে গিয়ে আজ বোধহয় ইলিশের দিকে তাকানোও পাপ হবে। রাস্তার ২ পাশের বড় বড় বাংলো বাড়িগুলোর গেটে দামি দামি ফুল গাছ ঝুলে আছে। দেখতে সুন্দর, কিন্তু মেজাজটা কাটায় ভরা। ইমতাহা বিড়বিড় করে বলল, যত্তসব বলল কি ঢং! এলাকায় একটা রিকশাও ঢোকার অনুমতি দেয় না। হাঁটতে হাঁটতে তো আমার সর্দি আবার চাঙ্গা হয়ে উঠবে। আকাশটা হঠাৎ করেই কেমন গোমরা মুখ করে ফেল। বাতাসটাও একটু হিমেল। ইমতাহা ছাতাটা শক্ত করে ধরল। মনে মনে দোয়া করল, হে আল্লাহ, বাজারটা শেষ করে বাড়ি ফেরা পর্যন্ত একটু সময় দাও। আবার ভিজলে মেহরাজ জাইন নির্ঘাত আমাকে কোম্পানি থেকে বের করে দেবে অসুস্থতার অজুহাতে। বাজারের মোড়ে পৌঁছাতেই দেখল ভিড়ভাট্টা শুরু হয়ে গেছে। কাদা প্যাচপ্যাচে রাস্তার একপাশে বসে এক বুড়ো লোক টাটকা লাল শাক আর ছোট মাছ বিক্রি করছে। ইমতাহা নাক মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। এগুলো দেখেই তার গা গুলিয়ে আসছে। সে বড়ই বাছবাছালি করে খাবার খায়। যা তা মুখ দিয়ে ঢুকে না। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে সারা জীবন বেশ আরাম আয়েশেই খেতে পেরেছে। হয় ভাগ্য। শুকনো সাইড দিয়ে এগিয়ে গেল। লাল শাক কত চাচা? লোকটা তার পান খাওয়া হলুদ দাঁত বের করে হেসে বলল, ১ মুঠি ৫০ টাকা। ইমতাহা যেন আকাশ থেকে পড়ল। চোখ দুটো কপালে তুলে চিৎকার করে উঠল, কি বললেন? ১ আঁটি লাল শাক ৫০ টাকা? আপনি কি শাকের ভেতরে সোনার গুঁড়ো মিশিয়ে রেখেছেন নাকি চাচা? আর এই যে ছোট মাছগুলো, এগুলোর দাম কি পাউন্ডে ধরছেন? বুড়ো লোকটা বিন্দুমাত্র বিচলিত হল না। বরং ডালি থেকে একটা শাকের আঁটি তুলে ঝাড়তে ঝাড়তে বলল, মায়রে, বাজারের যে আগুন! আমাগোও তো কি না খাইতে হয়। পছন্দ না অইলে সামনে যান, কিন্তু টাটকা জিনিসের দাম তো একটু বেশি অইবেই। ইমতাহা দাঁত কিরমির করল। মনে মনে হিসাব করল, শাক কিনতেই যদি ৫০ টাকা যায়, তবে মাছ আর বাকি তরিতরকারিতে তো এই ৫,০০০ টাকা ২ দিনও টিকবে না। সে বিরক্ত হয়ে বলল, চাচা, ৩০ টাকা রাখেন। আমি ৪ আঁটি নেব। এমনিতেই শরীরটা ভালো না, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। আইচ্ছা মামা, ৩৫ টাকা ধরলাম। ৩০ মানে ৩০। ভালোই তো দামাদামি করে পারো। ইমতাহা চমকে পেছনে তাকিয়ে দেখল। এটা ঈশান, তার ক্লাসমেট ছিল। ইমতাহার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সামনে লম্বা চওড়া গড়নের হাসিখুশি একটা ছেলে দাঁড়িয়ে আছে। ইমতাহা নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ক্লাসমেট তো বটেই, তবে ঈশান ছিল তার সেই বন্ধু, যে ক্লাসের সবচাইতে বেশি ফাঁকিবাজ আর আড্ডাবাজ ছিল। ইমতাহা বিস্ময় কাটিয়ে বলে উঠল, ঈশান, তুই এখানে? মানে এই কাদা প্যাচপ্যাচে বাজারে তুই কি করছিস? তুই না লন্ডনে গিয়েছিলি এমবিএ করতে? ঈশান হা হা করে হেসে উঠল। আরে বাবা, এমবিএ তো অনেক আগেই শেষ। এখন বাবার ব্যবসায় হাত দিয়েছি। এই এলাকার পাশেই আমাদের নতুন প্রজেক্ট চলছে, তাই ভাবলাম টাটকা কিছু শাকসবজি নিয়ে যাই। কিন্তু তোকে তো চিনতেই পারছিলাম না। বোরকা হিজাবে তো একদম পাল্টে গেছিস। আর দরদাম করার হাতটা তো দেখছি মাশাল্লাহ। ৩০ টাকার জন্য বুড়ো চাচার সাথে যে যুদ্ধ শুরু করেছিলি, তাতে তো আমার ভয় লাগছিল। ইমতাহা একটু লজ্জা পেয়ে জিভ কাটল। আরে না, বাজারের যা অবস্থা!
মধ্যবিত্তের সংসার তো আর তোর মতো আমিরের মতো না। আর শরীরটাও আজ বড্ড খারাপ, মেজাজ তাই খিটখিটে হয়ে আছে। তোর বাপ পুলিশ। আর তোরা মধ্যবিত্ত। ইমতাহা ঈশানের কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল। ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল, যখন বাবা পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে দাপ্তরের সাথে চাকরি করতেন। তখন অভাব শব্দটা ইমতাহার অভিধানে ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে বাবার রিটায়ারমেন্ট আর পরিবারের কিছু অনাকাঙ্ক্ষিত দায়দায়িত্ব ইমতাহাকে আজ এই মেপে মেপে চলার কঠিন বাস্তবতায় এনে দাঁড় করিয়েছে। সে ম্লান হেসে বলল, বাবা তো এখন রিটায়ার্ড ঈশান। আর পুলিশের চাকরি মানেই যে কারি কারি টাকা, তা তো সব ক্ষেত্রে সত্যি নয়। বিশেষ করে আমার বাবার মতো সৎ মানুষের জন্য তো একদমই না। আর এখন তো আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, তাই এই হিসাব নিকাশ। আর আমার জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে। ঈশান একটু চিন্তিত মুখে বলল, পাশের রেস্টুরেন্টে চল। সব বলবি আমায়। তারা চলে যেতে পিলারের পেছন থেকে একটা লোক কানে ফোন নিয়ে বলল, স্যার, ম্যাম একটা ছেলের সাথে পাশের রেস্টুরেন্টটায় গিয়েছে। দেখে প্রেমিক মনে হচ্ছিল। বুঝলাম। তোর পিচ্চি জামাই চলে গেছে কি হয়েছে? মেহুনা। ঈশানের মুখে পিচ্চি জামাই আর মেহুনা শব্দগুলো শুনে ইমতাহার ইচ্ছে করল কাদা থেকে এক মুঠো নোংরা তুলে ওর মুখে লেপে দিতে। কিন্তু শরীরটা এতটাই দুর্বল যে রাগ করার শক্তিটুকুও পাচ্ছে না। সে তপ্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আমার সাথে ফ্লার্ট করছিস? ওসব আমার অতীত। আর তুই এখনও সেই আগের মতোই লুতুপুতু হিরো রয়ে গেলি। ঈশান হাসতে হাসতে বলল, আরে বাবা, ইয়ার্কি করছিলাম। কিন্তু তুই যে সিরিয়াসলি দেবদাসীদের মতো মুখ করে আছিস, সেটা মানা যাচ্ছে না। চল, এক কাপ কফি খেলে মাথাটা পরিষ্কার হবে। রেস্টুরেন্টের এসি বাতাসে ঢুকতেই ইমতাহার জ্বরে পোড়া শরীরে কাঁপুনি দিয়ে উঠল। তারা জানালার ধারের একটা টেবিলে বসল। ঈশান বেশ আয়েশ করে অর্ডার দিচ্ছে, আর ইমতাহা ভাবছে, তার পকেটের ৫,০০০ টাকা থেকে যদি এই কফির বিল দিতে হয়, তবে আজ রাতে না খেয়ে থাকতে হবে। ঠিক সেই মুহূর্তে রেস্টুরেন্টের কাচের দরজা ঠেলে ঝড়ের বেগে ভেতরে ঢুকল মেহরাজ জাইন। তার চোখে মুখে যে কাঠিন্য, তাতে মনে হচ্ছে আস্ত একটা বরফখণ্ড হেঁটে আসছে। পেছনে আবরাজ, যার মুখটা দেখে মনে হচ্ছে সে খুব মজার কোনো সিনেমা দেখতে এসেছে। ইমতাহা আশপাশটা দেখছিল রেস্টুরেন্টের। নতুন হয়েছে। বেশ ভালোই। তখনই চোখ গেল দরজায়। ইমতাহার কলিজা যেন মুহূর্তের জন্য শুকিয়ে কাঠ হয়ে গেল। দরজার দিকে তাকাতেই দেখল মেহরাজ জাইন আর আবরাজ মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মেহরাজের পরনে নেভি ব্লু রঙের একটা গেঞ্জি, দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠে এসেছে। ঘাম আর বৃষ্টির হালকা ছাটে তার কপালে কয়েক গোছা চুল লেপ্টে আছে, যা তাকে অন্যদিনের তুলনায় আরও বেশি রুক্ষ আর ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে। ইমতাহার দিকে তাকিয়ে সোজা তাদের পাশের টেবিলে বসে পড়ল। ইমতাহার নজর এবার গেল আবরাজের দিকে। তাকাতেই আবরাজ একটা চোখ মেরে মেহরাজের পাশে বসে পড়ল। ইমতাহার অবস্থা তখন নাজেহাল। আবরাজের ওই চোখ মারা দেখে সে বুঝতে পারল আজ কপালে বর্ষর কোনো দুর্যোগ আছে। মেহরাজ জাইন পাশের টেবিলে বসলেও তার শরীর থেকে বের হওয়া এক ধরনের অদৃশ্য তেজ ইমতাহাকে রীতিমতো ভস্ম করে দিচ্ছে। মেহরাজ কোনো কথা বলছে না, কিন্তু তার তীক্ষ্ণ নজর মোবাইল স্ক্রিনে থাকলেও কান জোড়া যে তাদের দিকেই পাতা, সেটা বুঝতে ইমতাহার বাকি নেই। ঈশান ভ্রু কুঁচকে পাশের টেবিলের দিকে তাকাল। তারপর ইমতাহার দিকে ফিরে নিচু স্বরে বলল, এটা তো মেহরাজ জাইন। উনি এত বড়লোক হয়ে এখানে কি করছেন? আমরাও তো বড়লোক। আমি চিনি ওকে, মনে নেই তোর? আমাদের ভার্সিটির জুনিয়র ছিল। দেখা করে আসি দাঁড়া। ইমতাহাকে কিছু বলতে না দিয়ে ঈশান হাসি মুখে মেহরাজের টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। মেহরাজ তখনও মোবাইলের দিকে তাকিয়ে, যেন সে পৃথিবীর সবচাইতে ব্যস্ত মানুষ। ঈশান একটু গলা খাকারি দিয়ে বলল, আরে মেহরাজ না? আমাদের ভার্সিটির সেই গম্ভীর জুনিয়র। চিনতে পেরেছ? আমি ঈশান হাওলাদার, তোমাদের ৩ ব্যাচ সিনিয়র। মেহরাজ ধীরে ধীরে মুখ তুলে তাকাল। তার চাহনি এতটাই ধারালো যে ঈশানের হাসিমুখটা মুহূর্তের জন্য একটু থমকে গেল। মেহরাজ কোনো অভিবাদন না জানিয়ে খুব শান্ত গলায় বলল, চিনতে পেরেছি। কেমন আছো? ভালো। আপনি? তা একা একা এখানে? ওহ আচ্ছা, তোমার তো আবার গম্ভীর স্বভাব। তবে একটা সারপ্রাইজ দেই, দেখো আমার পাশে কে বসে আছে। আমাদের ভার্সিটির ইমু, মানে ইমতাহা। ওকে তো চেনার কথা। ও তখন থেকেই খুব পপুলার ছিল। মেহরাজ এবার খুব ধীরগতিতে তার ঘাড় ঘুরিয়ে ইমতাহার দিকে তাকাল। ইমতাহা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে।
মেহরাজ তাদের ভার্সিটিতে পড়ত মানে? সে তো কোনো দিন ওকে দেখেনি। ঈশান কি বলছে এইগুলো? নাকি মেহরাজ তখন এতটাই আড়ালে থাকত যে কারো নজরে পড়ত না? ইমতাহা ভ্রু কুঁচকে একবার ঈশানের দিকে আর একবার মেহরাজের দিকে তাকাচ্ছে। ঘটনাটা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। মেহরাজ ইমতাহার বিভ্রান্ত মুখটার দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকল। তার ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠল, যা কেবল ইমতাহাই দেখতে পেল। সে ঈশানের দিকে ফিরে নির্লিপ্ত গলায় বলল, চেনার তো কথা। তবে পপুলার স্টুডেন্টদের ভিড়ে আমার মতো সাধারণ জুনিয়রদের বোধহয় ওনার মনে থাকার কথা নয়। আর এখন উনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সো আমরা একে অপরকে বেশ ভালোভাবেই চিনি। ঈশান অবাক হয়ে হেসে উঠল। বলো কি? ইমু তোমার অ্যাসিস্ট্যান্ট? বাহ, পৃথিবীটা আসলেই ছোট। আমি তো ওকে বলছিলাম, এত কষ্ট করার কি দরকার? তুই চাইলে আমার লন্ডনের প্রজেক্টে চলে আয়, মেহুনা। মেহরাজ চোয়াল শক্ত হয়ে উঠল। সে হাতের ফোনটা টেবিলের উপর বেশ শব্দ করেই রাখল। উঠে দাঁড়ানো জায়গা থেকে মেহরাজের পাশের টেবিলে বসে থাকা আবরাজ এতক্ষণ চুইংগাম চিবুচ্ছিল, সে এবার ইমতাহার দিকে তাকিয়ে নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে বলল, গেল। হিরো ভাইয়া তো আজ শেষ। আবরাজ ভেবেছিল এখন এখানে সিনেমাটিক কাহিনী হবে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে মেহরাজ জোরপূর্বক হেসে বলল, আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন। আপনার ফ্রেন্ডও জয়েন হতে পারে। ঈশান বেশ উৎফুল্ল হয়ে বলল, আরে শিওর। তুমি যখন বলছ তখন না করার প্রশ্নই আসে না। ইমু, চল ওনার টেবিলে গিয়ে বসি। পুরনো দিনের অনেক কথা হবে। ইমতাহা অনিচ্ছাসত্ত্বেও মেহরাজের টেবিলে গিয়ে বসল। মেহরাজ নিজে থেকে ইমতাহার বসার জন্য চেয়ারটা টেনে দিল, তবে তার আঙুলের স্পর্শ যখন চেয়ারের কাঠে লাগল, তখন ইমতাহা স্পষ্ট দেখল মেহরাজের হাতের রগগুলো রাগে ফুলে উঠেছে। ঈশান বসার সাথে সাথেই শুরু করল, জান মেহরাজ, এই ইমু মেয়েটা ভার্সিটিতে থাকতে পুরো ক্যাম্পাস মাতিয়ে রাখত। কত ছেলে যে ওর পেছনে ঘুরত তার ইয়াত্তা নেই। এমনকি ওই যে ইয়ান তোমার ফ্রেন্ড ও প্রপোজ করেছিল। মেহরা ওয়েটারকে ডাকল। তারপর ইমতাহার দিকে তাকিয়ে বলল, ইমতাহা, আপনার তো জ্বর। কফি খাওয়া আপনার জন্য ঠিক হবে না। আপনার জন্য একটা আদা দিয়ে গরম লেবু চা অর্ডার করি? মেহরাজের কথার মাঝে ঈশান বলল, হ্যাঁ হ্যাঁ, আদা চা ও গলার জন্য ভালো হবে। ইমতাহা পড়েছে মাইনকা চিপায়। সে বুঝতেই পারছে না মেহরাজ জাইনের মতো মানুষ এমন আচরণ কেন করছে তার সাথে। চরে ঈশানটাও না। একদম জাতা। ঈশান চায়ে চুমুক দিয়ে আয়েশ করে বলল, জান মেহরাজ, ইয়ান তো তখন পাগল ছিল ওর জন্য। লস্ট ইন লাভ। কিন্তু ইমু তো তখন ধরাছোঁয়ার বাইরে। আচ্ছা মেহরাজ, তুমিও কি তখন ওর কোনো ফ্যান ছিলে নাকি? মেহরাজ খুব ধীরস্থিরভাবে নিজের গায়ের গেঞ্জির হাতাটা একটু গুটিয়ে নিল। তারপর শান্ত গলায় বলল, আমি ফ্যান হওয়ার চেয়ে অবজার্ভ করতে বেশি পছন্দ করতাম। তবে হ্যাঁ, ইমতাহা তখন সত্যিই অনেক পপুলার ছিলেন। লাইব্রেরি থেকে শুরু করে ক্যাফেটেরিয়া, সবখানেই ওনার একটা দাপ ছিল। ইমতাহার মাথা ঘুরছে। এই মেহরাজ তো তাকে সব দিয়ে মেরে ফেলবে। মেহরাজ তো কখনো বলেনি সে ইমতাহাকে আরও আগে থেকেই চেনে। কিন্তু ইমতাহা ওকে চিনতে পারছে না কেন? ইমতাহা মাথায় হাত দিয়ে ভাবতে লাগল, সে তো কখনো মেহরাজ নামটাই কারো কাছ থেকে শুনেনি। অথচ মেহরাজ তার আগা থেকে গোড়া পর্যন্ত সবকিছুই চেনে। ইমতাহা ভাবছে সে তো ভার্সিটি লাইফে কোনো অনুষ্ঠান বাদ দেয়নি, ক্যাফেটেরিয়ায় আড্ডা থেকে শুরু করে লাইব্রেরির শেষ সিট পর্যন্ত সব তার চেনা ছিল। অথচ এই নেভি ব্লু গেঞ্জি পরা গম্ভীর পুরুষটা তার স্মৃতিতে কোথাও নেই। মেহরাজ ইমতাহার অস্থিরতা লক্ষ্য করল। সে খুব ক্যাজুয়ালি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মাথায় হাত দিয়ে কি ভাবছেন ইমতাহা? আপনার স্মৃতির অ্যালবামে আমার মতো ঝাপসা কোনো ছবি খুঁজে পাওয়া কঠিন। এজো স্যার কিছু বললেন? নাথিং। ঈশান কফিতে একটা চুমুক দিয়ে আয়েশ করে চেয়ার পিছু ঠেলে বসে মেহরাজকে উদ্দেশ্য করে বলল, তুমি তো তোমার লাইফের সাকসেস। বিয়ে করনি? তোমার মতো এত হ্যান্ডসাম ছেলের পেছনে তো অনেক মেয়েই নিশ্চয়ই ঘুরে। মেহরাজ এক পলক ইমতাহার দিকে তাকাল। ইমতাহা এখনও কফি হাতে নিয়ে কি যেন ভেবে যাচ্ছে, নিচের দিকে তাকিয়ে। মেহরাজ জিভ দিয়ে গাল ঠেলে ঈশানের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা আর জেলাসি দুটো আমার ডিকশনারিতে নেই। হ্যাঁ, তবে বিয়ে তো করতেই হবে। আমার কাছে মেয়ে মানুষ মানে ঘরে সাজিয়ে রাখার শোপিস। ঘরের সৌন্দর্য। এর বেশি কিছু না। এদের বেশি উঠতে দিতে নেই, তাহলে আমাকে হাত করে রেখে দিতে পারে যেটা আমি চাই না, তাই বিয়ে করেই বুয়ের ডানা কেটে দিব।
হাতে এক বস্তা সবজি আর মাছ নিয়ে বাড়ি ফিরছে ইমতাহা। ঈশান বলেছিল তাকে গাড়ি দিয়ে বাসায় নামিয়ে দিয়ে আসবে। কিন্তু ঈশানের বাড়ির রাস্তা অন্যদিকে হওয়ায় ইমতাহা না করে দেয়। মেহরাজও বলেছিল তার গাড়িতে আসার জন্য, কিন্তু ইমতাহা মুখের উপর না করে দিয়েছে। মেহরাজ আর আবরাজ তাদের দামি এসইউভি নিয়ে ইমতাহার পেছন পেছন আসছিল। ইমতাহা ফুটপাত দিয়ে হাঁটছে, আর গাড়িটা ঠিক তার পাশ ঘেঁষে কচ্ছপ গতিতে চলছে। আবরাজ জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলল, চিনিমিনি আপু, এই কাদার মধ্যে হেঁটে লাভ কি? ওঠো না গাড়িতে। শাকগুলোরও তো কষ্ট হচ্ছে। ইমতাহা গটগট করে হাঁটতে হাঁটতে বলল, উহু, দরকার নেই। বড়লোকদের গাড়িতে উঠলে আমার সর্দি আর সারে না। আর মেহরাজ জাইন তো আবার আমার বস, ওনার গাড়িতে চড়লে যদি পরের মাসে বেতন থেকে ভাড়ার টাকা কেটে নেয়। মেহরাজ স্টিয়ারিংয়ে হাত রেখে শান্তভাবে গাড়ি চালাচ্ছে। সে একবার তার ইগো সাইটে রেখে বলেছিল গাড়িতে উঠতে। কিন্তু ইমতাহা উঠেনি, তাই সে দ্বিতীয় আরেকটা শব্দ উচ্চারণ করেনি। তখন থেকে আবরাজি বকবক করছে। আকাশটা আবার কালো হয়ে আসছে। বাতাসের বেগ বাড়ছে, সেই সাথে বাড়ছে ইমতাহার শরীরের কম্পন। এক হাতে কালো ছাতা আর অন্য হাতে এক বস্তা সবজি ও মাছের ব্যাগ নিয়ে সে আপ্রাণ চেষ্টা করছে স্বাভাবিকভাবে হাঁটতে। কিন্তু কাদাভর্তি রাস্তায় পা ফেলার সময় শরীরের ভারসাম্য রাখা দায় হয়ে পড়ছে। মেহরাজ গাড়ির ভেতরের এসির তাপমাত্রা কমিয়ে দিয়ে আর চোখে ইমতাহাকে দেখছে। তার চোয়াল শক্ত হয়ে আছে। আবরাজ একবার মেহরাজের দিকে তাকায়, একবার ইমতাহার দিকে। সে বেশ বুঝতে পারছে মেহরাজের ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাচ্ছে। আবরাজ ভয় পাচ্ছে কখন মেহরাজ গাড়ি থেকে নেমে এই মেয়েকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবে। ইমতাহা যখন রাস্তার একটা বড় গর্তের কাদা বাঁচিয়ে পার হতে গেল, ঠিক তখনই টাল সামলাতে না পেরে সে প্রায় পড়ে যাচ্ছিল। ছাতাটা হাত থেকে ছিটকে গেল। মেহরাজ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। ক্যাচক্যাচ শব্দে ব্রেক কষল সে। গাড়ি থামিয়ে ঝড়ের বেগে বেরিয়ে এল। ইমতাহা কোনমতে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের কাপড় ঝাড়ছিল, এমন সময় তার মাথার উপর ছায়ার মতো এসে দাঁড়াল দীর্ঘদেহী মেহরাজ জাইন। তার হাতের ব্যাগগুলো এক ঝটকায় কেড়ে নিল সে। ইমতাহা রাগী চোখে তাকিয়ে বলল, কি হচ্ছে এসব? আমার ব্যাগ দিন। মেহরাজ কথা বলল না। সে ব্যাগগুলো গাড়ির পেছনের ডিকিতে রাখল। তারপর ইমতাহার সামনে এসে দাঁড়াল। চুপচাপ গাড়িতে উঠুন। আর একটা কথা বললে কোলে নিয়ে ফেলে দিব। আমি কারোর বাপকে ভয় পাই না। কিন্তু আমাকে ভয় পান। আপনি আমার বাপ। মেহরাজের চোয়াল শক্ত হয়ে এল, কিন্তু পরক্ষণেই তার ঠোঁটে এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে ইমতাহার একদম মুখোমুখি দাঁড়িয়ে তার চোখের মণি বরাবর তাকিয়ে বলল, বাপ হতে হবে কেন? আমি আপনার বস। ব্যাস লেগে গেল তাদের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া। গাড়ির ভেতরে বসে থাকা আবরাজ এতক্ষণ মোবাইল বের করে তাদের এই দৃশ্যটা ভিডিও করলেও এবার ভিডিও বন্ধ করে মাথা চাপড়াতে লাগল। বিড়বিড় করে বলল, বাবা, তোমার দরবারের সব পাগলের খেলা। সন্ধ্যা ৫টা হবে হয়ত। অলস শরীর নিয়ে হেঁটে বাড়ি ফিরছে ইমতাহা। আজকে আফিস করে ভীষণ ক্লান্ত সে। মেহরাজের বাচ্চা আজ তাকে গাধার মতো খাটিয়েছে। একের পর এক ফাইল, প্রেজেন্টেশনের ভুল ধরা, আর কড়া কফি খেয়ে খেয়ে ইমতাহার মাথাটা এখন ভো ভো করছে। অথচ মেহরাজ নিজে তার কাচের ঘেরা কেবিনে রাজকীয় ভঙ্গিতে বসে ল্যাপে আঙুল চালিয়ে গেছে, মাঝে মাঝে আর চোখে ইমতাহার বিরক্তি দেখে তার ঠোঁটে তেরা হাসি আর হাসি। মামনি, কোথায় যাচ্ছ? সঙ্গী লাগবে নাকি? ভ্রু কুচকে পেছনে তাকাতেই দেখল ২-৩টা ছেলে। দেখে গাঁজাখোর মনে হচ্ছে। ইমতাহার এমনিতেই শরীরটা মেজমেজ করছে, তার উপর এই আপদগুলোর কথা শুনে রক্ত মাথায় চড়ে গেল। গাঁজাখোর টাইপ ছেলেগুলো যেভাবে দাঁত বের করে হাসছে, তাতে গা ঘিন ঘিন করে উঠল তার। সে পা চালিয়ে সামনের দিকে হাঁটা ধরল। মনে মনে নিজেকে শান্ত করার চেষ্টা করল, ইমতাহা, ঝগড়া করিস না। শরীর ভালো না, এখন চিল্লাচিল্লি করলে উল্টো বিপদ হতে পারে। কিন্তু ছেলেগুলো নাছোড়বান্দা। একজন পিছু নিয়ে বলল, আরে মামনি, এই বৃষ্টির দিনে একা হাঁটা কি ঠিক? চলো, আমরা পৌঁছে দিয়ে আসি। ছেলেগুলোর আচরণ ভালো না দেখে ইমতাহা দৌড়াতে শুরু করল। ফলে ছেলেরাও তার পিছনে দৌড়াতে শুরু করল। ইমতাহা একবার পেছনে তাকাচ্ছে তো একবার সামনে তাকিয়ে দৌড়াচ্ছে। পিছনে তাকিয়ে সামনে তাকিয়ে দৌড়াতে গিয়ে কিছু একটা সাথে ধাক্কা লেগে ছিটকে নিচে পড়ে গেল ইমতাহা। পিচথালা রাস্তা হওয়ায় হাতের তালু ছিলে গেল। ইমতাহা মুখ তুলে সামনে তাকিয়ে দেখল, মেহরাজ পকেটে হাত দিয়ে সোজাভাবে দাঁড়িয়ে আছে। দৃষ্টি সামনের দিকে নিবদ্ধ। ইমতাহার বুকটা তখন কামারের হাপড়ের মতো ওঠানামা করছে।
রাস্তার সেই ছিলে যাওয়া তালু দিয়ে নোনতা রক্তের স্বাদ টের পাচ্ছে সে। বৃষ্টির ছাঁট আর ঘাম মিলেমিশে তার চোখের দৃষ্টি ঝাপসা করে দিচ্ছে। ঠিক তখনই মেহরাজ জাইনকে সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে ইমতাহার মনে হল জান হাতে এসেছে। মেহরাজ একবারও নিচে পড়ে থাকা ইমতাহার দিকে তাকাল না। তার দৃষ্টি স্থির হয়ে রইল সেই বখাটে ছেলেগুলোর উপর, যারা ইমতাহাকে ধাওয়া করছিল। মেহরাজকে দেখে ছেলেগুলো থমকে দাঁড়াল। একজনের হাতে জ্বলন্ত সিগারেট, অন্যজন ইমতাহার দিকে হাত বাড়িয়ে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু মেহরাজের সেই জমাট বাঁধা বরফের মতো শীতল চাহনি দেখে তাদের গলার স্বর ভেতরেই আটকে গেল। ইমতাহা ভেবেছিল মেহরাজ সিনেমার নায়কদের মতো ওইগুলোকে মেরে ভর্তা বানিয়ে দিবে। কিন্তু তারকে ভুল প্রমাণ করে হুট করে মেহরাজ ইমতাহার হাত টেনে দাঁড় করাল। তারপর বিড়বিড় করে বলল, আমি কোনো সিনেমার নায়ক না। আর আপনিও নায়িকা না, তাই দৌড়ান। ইমতাহা বিস্ময়ে আকাশ থেকে পড়ল। শরীরের সমস্ত শক্তি যেন নিমিষেই কর্পূরের মতো উবে গেল। সে ভাবল হয়তো মেহরাজ এখন হিরোদের মতো শার্টের হাতা গুটিয়ে ছেলেগুলোকে দু-চারটা ঘা বসাবে, আর সে মুগ্ধ হয়ে চেয়ে থাকবে। কিন্তু মেহরাজের এই অমানবিক কথা শুনে ইমতাহার ইচ্ছে করল রাস্তার কাদা তুলে নিজের কপালে লেপে দিতে। সত্যি ইমতাহা কিছু বুঝে ওঠার আগে মেহরাজ দৌড় শুরু করল। ফলে পেছনের ছেলেরাও উল্টেপাল্টে দৌড়। ইমতাহার হাতের তালুর ক্ষতটা থেকে চড়চড় করে ব্যথা বেরোচ্ছে, কিন্তু মেহরাজের লম্বা লম্বা পায়ের কদমের সাথে তাল মেলাতে গিয়ে সে ব্যথার কথা ভুলে যাওয়ার উপক্রম। পেছনের গাঁজাখোর ছেলেগুলোও যেন এই দৃশ্য দেখে দ্বিগুণ উৎসাহে তেরে এল। তাদের কাছেও ব্যাপারটা অনেকটা চোর পুলিশ খেলার মতো হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির ধারা এখন আরও জোরালো হচ্ছে, পিচঢালা রাস্তায় দৌড়ানোটা এখন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ইমতাহা হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠল, আরে থামুন! আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি তো এদের মারতে পারতেন। মেহরাজ পেছনে না তাকিয়েই দৌড়াতে দৌড়াতে জবাব দিল, মারলে পুলিশ কেস হবে, সময় নষ্ট হবে। আর তার চেয়ে বড় কথা, আপনার মতো বেয়াদব মেয়েকে দৌড়াতে দেখাটা আমার কাছে অনেক বেশি স্যাটিসফাইং। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? বেশ হচ্ছে। ইমতাহা রাগে দুঃখে চিৎকার করে বলল, আপনি একটা আস্ত শয়তান। আমার হাতটা ছাড়ুন, আমি আর পারছি না। আর পা খুলে যাবে, বাপ। ঠিক তখনই মেহরাজ হুট করে একটা অন্ধকার গলির মোড়ে ঢুকে ইমতাহাকে টেনে একটা পুরনো ইটের দেয়ালের আড়ালে নিয়ে এল। ইমতাহা টাল সামলাতে না পেরে সরাসরি মেহরাজের বুকের উপর আছড়ে পড়ল। মেহরাজ এক হাত দিয়ে ইমতাহার মুখ চেপে ধরল যাতে তার জোরে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ বাইরে না যায়। বাইরে ছেলেগুলোর দৌড়ানোর শব্দ শোনা গেল। একজন চেঁচিয়ে বলল, গেল কোথায় রে? ইস, সলিড মালটা হাতছাড়া হয়ে গেল। মেহরাজের হাতের তালু ইমতাহার ঠোঁটে চেপে বসা। ইমতাহা অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগল। মেহরাজ ওর মুখ ছেড়ে দিল। ইমতাহা ধাক্কা মেরে মেহরাজকে দূরে ঠেলে দিল। মেহরাজ রেগে হাত ঝাড়া মেরে নিচু স্বরে ফিসফিস করে বলল, বেয়াদব মেয়ে। কই আমি তাকে গাঞ্জাখোরদের থেকে বাঁচালাম, আর সে আমার ধাক্কা মারছে। বজ্রপাত ঠিকই বলে, মায়া মানুষ বোঝে কম, চিল্লায় বেশি। ইমতাহা রাগে ফোঁসাতে ফোঁসাতে বলল, আপনার ভাই একটা জাতা। তবে আপনার মতো অসভ্য না। আপনার মতো অসভ্য লোক আমি জীবনে দেখিনি। বাঁচিয়েছেন নাকি জান বের করে দিয়েছেন? ওই ছেলেগুলো মারত কি না জানি না, কিন্তু আপনার সাথে দৌড়াতে গিয়ে আমার ফুসফুস ফেটে যাওয়ার দশা। আপনি কি সত্যিই আমাকে বাঁচাতে এসেছেন নাকি আমার হাড়গোড় ভাঙার উৎসব করতে এসেছেন? ওই গুন্ডাগুলোকে একটা থাপ্পড় মারলে কি আপনার মান সম্মান ধুলোয় মিশে যেত? মেহরাজ দেয়ালের সাথে হেলান দিয়ে পকেট থেকে একটা কালো রুমাল বের করল। তারপর অত্যন্ত নির্লিপ্তভাবে নিজের হাতের কবজিটা মুছতে মুছতে বলল, ভুল করেছেন ইমতাহা। গাঁজাখোরগুলো আপনাকে মারত না, ওগুলো আপনাকে জ্যান্ত চিবিয়ে খেত। আপনার আগে আমার জন্ম। আমি খুকি না যে তাদের উদ্দেশ্য বুঝিনি। আমার ৩ বছর আগে জন্মিয়ে কি মহাভারত শুদ্ধ করেছিলেন? ইমতাহা থমকে গেল। রাগে আর অপমানে তার কান দিয়ে গরম ভাব বেরোচ্ছে। এই লোকটা সব সময় তর্কে তাকে টেক্কা দেবেই। সে এক হাত কোমরে দিয়ে অন্য হাতে ছিলে যাওয়া তালুটা মেহরাজের নাকের সামনে নাচিয়ে বলল, মহাভারত শুদ্ধ করেছি কি না জানি না, কিন্তু আপনার মতো বড়দের সম্মান করতে না জানা অসভ্য লোকের বশগিরি করা তো আর করিনি। বয়স বেশি মানে আমার অভিজ্ঞতা বেশি, আপনার মতো হুটহাট দৌড়ানোর পাগলামি আমার নেই। মেহরাজ তার রুমালটা ভাঁজ করে পকেটে রাখতে রাখতে ইমতাহার দিকে এক কদম এগিয়ে এল। গলিটা এতটাই সরু যে মেহরাজ কাছে আসতেই ইমতাহা তার গায়ের বৃষ্টির ভেজা গন্ধ আর সেই কড়া পারফিউমের ঘ্রাণ টের পেল। নিচু হয়ে বলল, এখানে তর্ক না করে সামনে একটা মেলা হয়েছে।
ওখানে চলেন। আপনার হাত ছিলে গেছে, তাতে মলম লাগাতে হবে। আমি কার আনিনি, আপনাকে একটা জরুরি কথা অফিসে বলতে ভুলে গিয়েছিলাম। সেটা বলতে এসে দেখি এই অবস্থা। ইমতাহা কিছু বলল না। মেহরাজ ইমতাহার সেই ছিলে যাওয়া হাতটা আবার ধরল, তবে এবার আর টানাহেচড়া করে নয়, বরং কিছুটা আলতো করে। ইমতাহা চমকে উঠল। মেহরাজের আঙুলের স্পর্শে তার ছিলে যাওয়া হাতের জ্বালাটা যেন এক অদ্ভুত শীতলতায় বদলে গেল। মেহরাজ ওকে প্রায় বাধ্য করেই গলি থেকে বের করে মেইন রোডের দিকে নিয়ে এল। কিছুক্ষণ হাঁটার পরই মেলার জাঁকজমক চোখে পড়ল। বৃষ্টির কারণে ভিড় কিছুটা কম হলেও রঙিন আলোর ঝিলিক আর নাগরদোলার ক্যাচক্যাচ শব্দ শোনা যাচ্ছে। মেহরাজ একটা ছোট ওষুধের দোকানের সামনে গিয়ে দাঁড়াল। দোকানদারকে ইশারায় একটা মলম দিতে বলে সে ইমতাহার দিকে ফিরল। হাতটা দিন। ইমতাহা অনিচ্ছা সত্ত্বেও হাত বাড়িয়ে দিল। মেহরাজ খুব সাবধানে তার হাতের তালুর কাদা মুছে মলমটা লাগিয়ে দিল। ইমতাহা যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে রইল। সে এত বড় হয়ে যাওয়ার পরও একটু হাত কাটলেই চিৎকারে বাড়িঘর মাথায় উঠিয়ে ফেলত। কিন্তু এখন যদি সে একটা শব্দ করে তাহলে পরবর্তীতে মেহরাজ এটা নিয়েও তাকে খোঁচা দিবে। মলম লাগানো শেষ করে মেহরাজ ইমতাহার দিকে তাকিয়ে বলল, কিছু কিনলে কিনতে পারেন। না হলে চলেন রাইড থেকে ঘুরে। আর এই মুম্মু। ইমতাহা চমকে পিছনে তাকিয়ে দেখল, ঈশান দাঁড়িয়ে আছে হাসি মুখে। ঈশানকে দেখে ইমতাহার মনে হল মরুভূমিতে এক পশলা বৃষ্টির দেখা পেয়েছে। মেহরাজের ওই জমাট বাঁধা বরফের মতো শীতল সাহচর্য থেকে মুক্তি পেতে ঈশানের এই হাসি মুখটাই এখন যথেষ্ট। ইমতাহা নিজের ভেজা বোরকা আর ছিলে যাওয়া হাতের কথা ভুলে গিয়ে এক গাল হেসে বলল, ঈশান, তুই এখানে? এই অসময়ে? ঈশান আগ বাড়িয়ে ইমতাহার দুই কাঁধ ধরে একটু ঝাঁকিয়ে অস্থির গলায় বলল, আরে তোমার এই দশা কেন? একদম কাকভেজা হয়ে আছো। আর হাতে ওটা কি? রক্ত। সে ইমতাহার ছিলে যাওয়া হাতটা নিজের হাতের উপর তুলে নিতে নিতেই পাশে দাঁড়িয়ে থাকা মেহরাজকে খেয়াল করল। মেহরাজ মেলার মধ্যে একটা ছোটখাটো রেস্টুরেন্ট টাইপের ধাবায় বসেছিল। খোলামেলা দরজা দিয়ে নিষ্পলক দৃষ্টিতে ইমতাহা আর ঈশানকে দেখছিল। ঈশানকে পেয়ে ইমতাহা তার কথা প্রায় ভুলে গিয়েছিল। নাগর দোলনার রাইড শেষ হতেই ইমতাহাকে বিদায় দিয়ে ঈশান বাড়ির পথে চলে গেল। ইমতাহা আশেপাশের তাকিয়ে মেহরাজকে ধাবায় দেখতে পেয়ে তার পাশে এসে বসল। মেহরাজ তখনও একইভাবে বাইরে তাকিয়েছিল। ইমতাহা ধপাস করে পাশের চেয়ারটায় বসে একটা লম্বা শ্বাস ছাড়ল। মেহরাজ না তাকিয়েই শান্ত গলায় বলল, আপনার বিসর্জন পর্ব শেষ হল? নাগরদোলায় তো বেশ হাসছিলেন, এখন তো দেখছি মুখটা আবার শ্রাবণের আকাশের মতো করে এসেছেন। ইমতাহা মেহরাজের খোঁচা উপেক্ষা করে টেবিলের উপর রাখা পানির গ্লাসটা টেনে এক ঢোক গিল। তারপর বলল, ঈশান আমার ছোটবেলার বন্ধু। ওকে দেখলে মন ভালো হয়ে যায়, আপনার মতো ওর সান্নিধ্যে দম বন্ধ লাগে না। আমার সাথে থাকলে বিরক্ত হন? হু। মেহরাজ কিছুক্ষণ ইমতাহার মুখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, যার কারণে আপনাকে খুঁজছিলাম সেটা বলি। কালকে সকাল ৮টার সময় আমরা রাঙ্গামাটি যাব। ওইখানে আমি একটা ক্যাফে বানানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার সাথে আরও অনেক স্টাফ যাবে অফিসের। আপনি আমার সেক্রেটারি, তাই আপনাকেও যেতে হবে। বাসায় গিয়ে জিনিসপত্র গুছিয়ে নিবেন। মেহরাজ একটু শ্বাস নিয়ে আবার বলল, আর এর থেকেও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, রাঙ্গামাটি থেকে ফিরে আমরা থাইল্যান্ডে যাব। আপনি, আমি আর আবরাজকেও নিব। ওইখানে আমার একটা বড় ডিল করার আছে। আমার আর আবরাজের পাসপোর্ট আছে, কিন্তু আপনার পাসপোর্ট নেই। তাই আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র ১৬ তারিখ আমার বাড়িতে নিয়ে আসবেন। আমি জরুরি ভিত্তিতে আপনার পাসপোর্টের ব্যবস্থা করে দেব। সকাল ৬টার সময় উঠেই ব্যাগ বস্তা গুছিয়ে রেডিসেডি হয়ে অফিসের উদ্দেশ্যে যাচ্ছে ইমতাহা। রাস্তাঘাট একদম শান্ত। ভোরের স্নিগ্ধ কুয়াশা আর বৃষ্টির ভেজা গন্ধ মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। ইমতাহা রিকশায় বসে ভাবছিল মেহরাজের কথা। লোকটা কি আসলেই কোনো জাদুকর? কিভাবে সবকিছু এত নিখুঁতভাবে প্ল্যান করে? একদিকে অফিসের সেক্রেটারি হিসেবে তাকে গাধার খাটুনি খাটাচ্ছে, আবার অন্যদিকে রাঙ্গামাটি আর থাইল্যান্ডের মতো জায়গায় নিয়ে যাওয়ার আয়োজনও করে ফেল। অফিসের সামনে পৌঁছাতেই ইমতাহা দেখল একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। আশেপাশে তেমন মানুষজন নেই, তার মানে সে টাইমের অনেক আগেই এসে পৌঁছে গেছে। ইমতাহা রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে অফিসের সামনে দাঁড়াল। হালকা কুয়াশার মধ্যে অফিসের ছাদের মাঝ বরাবর সোনালি রঙের স্টিলের গড়া খিমেজ ইন্ডাস্ট্রি নামটা বেশ মানাচ্ছে। তখনই ইমতাহার টের পেল, তার পাশে কেউ একজন দাঁড়িয়েছে। ঘাট ঘুরিয়ে দেখল নবনী। নবনীকে দেখে ইমতাহা কিছুটা অবাক হল।
নবনী এই অফিসেরই রিসেপশনিস্ট, বেশ চট্টে আর মিশুক মেয়ে। নবনী তার জ্যাকেটের কলারটা একটু টেনে ঠিক করতে করতে বলল, গুড মর্নিং ইমতাহা আপু। আপনিও দেখি একদম কাটায় কাটায় হাজির। আমি তো ভেবেছিলাম সেক্রেটারি মানুষ, একটু আয়েশ করেই আসবেন। ইমতাহা ম্লান হাসল। আরে না, মেহরাজ স্যারের যা করা শাসন। 1 মিনিট দেরি হওয়া মানেই তো কিয়ামত। নবনী হাসতে হাসতে মাইক্রোবাসের দিকে এগোতে এগোতে বলল, তা ঠিক। তবে এবারের ট্যুরটা কিন্তু হেভি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। নবনী কথাগুলো বলেই হাসতে হাসতে মাইক্রোবাসে উঠে গেল। ইমতাহা ভ্রু কুঁচকে ভাবল, ভারী অদ্ভুত মেয়ে তো। আস্তে আস্তে অনেকেই আসছে, এসে মাইক্রোবাসটাতে উঠে যাচ্ছে। কালকে রাতে মেহরাজ ইমতাহাকে পই পই করে বলেছিল যাতে সে আসার অপেক্ষা করে। ইমতাহার মেজাজ খিটখিটে হয়ে আছে। হাতে ব্যান্ডেজ করা। ডান হাতে চোট লাগার কারণে কালকে খাবারও ভালোভাবে খেতে পারেনি। সব দোষ এই মেহরাজ জাইনের। ইমতাহা গলার ওড়নাটা একটু টেনে ঠিক করে অফিসের গেটের কাছে একটা পিলারে হেলান দিয়ে দাঁড়াল। ভোরের বাতাসটা বেশ ঠান্ডা, তবে তার শরীরের ভেতরের রাগটা যেন আগ্নেয়গিরির মতো টকবক করছে। ঠিক তখনই একটা কালো দামি এসইউভি অফিসের গেট দিয়ে ভেতরে ঢুকল। গাড়িটা মাইক্রোবাসের ঠিক সামনে এসে থামতেই চাকা ঘষার একটা তীক্ষ্ণ শব্দ হল। গাড়ির দরজা খুলে বের হয়ে এল মেহরাজ জাইন। পরনে নেভি ব্লু রঙের একটা জ্যাকেট আর ব্ল্যাক ডেনিম। চোখে সেই চিরচেনা গম্ভীর ভাব। মেহরাজ গাড়ি থেকে নেমে একবার হাতঘড়ির দিকে তাকাল, তারপর সরাসরি ইমতাহার দিকে নজর দিল। তারপর হাতের ইশারায় তার কাছে আসতে বলল। ইমতাহা গুটি গুটি পায়ে মেহরাজের সামনে দাঁড়াতেই মেহরাজ গম্ভীর কণ্ঠে বলল, আমাদের সাথে 8 জনে যাওয়ার কথা। সবাই কি এসেছে? ইমতাহা বলল, হ্যাঁ স্যার, সবাই এসেছে। আমি তাও একবার দেখে আসছি। ইমতাহা মাইক্রোবাসে গিয়ে সবার দিকে এক পলক তাকিয়ে পর্যবেক্ষণ করে ভ্রু কুঁচকিয়ে নিল। আশ্চর্য তো, সবগুলো সিটেই তো ভরে গিয়েছে। সে কোথায় বসবে? ইমতাহা মাইক্রোবাসের দরজার কাছে দাঁড়িয়ে ভেতরটা দেখল। ড্রাইভারের পাশের সিটটা খালি, কিন্তু সেই সিটটা দখল করে আছে কয়েকটা ল্যাপটপ ব্যাগ আর একটা ফাইল। ইমতাহা বিরক্তি নিয়ে মেহরাজের কাছে ফিরে এল। মেহরাজ তখন মাইক্রোবাসের ড্রাইভারকে লোকেশনটা বুঝিয়ে দিচ্ছিল। ইমতাহা একটু ইতস্তত করে বলল, স্যার, মাইক্রোবাসে তো সিট নেই। সবাই বসে পড়েছে। মেহরাজ তার দিকে না তাকিয়ে হাঁটা শুরু করে বলল, আপনি আমার গাড়িতে যাচ্ছেন? ইমতাহা থমকে দাঁড়িয়ে গেল। তার মানে সে মেহরাজের দামি এসইউবিতে যাচ্ছে? এই লোকটার মাথায় ঠিক কি চলছে? ইমতাহা ইতস্তত করে বলল, স্যার, মানে সবাই তো মাইক্রোবাসে যাচ্ছে। আমি আলাদা কেন যাব? মেহরাজ গাড়ির রিমোট টিপে লক খুলে ফেল। তারপর ইমতাহার দিকে ফিরে ভ্রু নাচিয়ে বলল, আমার ব্যক্তিগত সহকারী হয়ে কি সবার সাথে মাইক্রোবাসে গাদাগাদি করে যাবেন? আর তাছাড়া আপনার ব্যান্ডেজ করা হাতের যা অবস্থা, পরে আমায় অভিশাপ দেবেন। ইমতাহা মনে মনে বিড়বিড় করল, সে তো সবসময় দেই। অসহ্য লোক। সে ধীর পায়ে এসইউভির দিকে এগিয়ে গেল। মেহরাজ ড্রাইভারের সিটে গিয়ে বসল। ইমতাহা ভাবল, এবার কি সে পেছনের সিটে বসবে? মেহরাজ ফ্রন্ট সিটের দরজা খুলে দিল। ইমতাহা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে গিয়ে বসল। গাড়িটা চলতে শুরু করল। মেহরাজ খুব ধীরস্থিরভাবে গাড়ি চালাচ্ছে। ইমতাহা জানালার বাইরে তাকিয়ে দেখল, মাইক্রোবাসটা তাদের বেশ কিছুটা আগে চলে গেছে। ইমতাহার খুব ইচ্ছে করল মাইক্রোবাসে উঠে যাওয়ার, অন্তত সেখানে সবার সাথে আড্ডা দেওয়া যেত। আর এখানে মেহরাজের সাথে বোবা হয়ে থাকা লাগছে। কিছুক্ষণ পর মেহরাজ রেডিওর ভলিউমটা একটু বাড়িয়ে দিল। খুব মৃদু আর সুমধুর একটা বাদ্যযন্ত্রের সুর ভেসে আসছে গাড়ির ভেতর। ইমতাহা কিছুটা অবাক হয়ে মেহরাজের দিকে তাকাল। লোকটার রুচি তো বেশ ভালো। মেহরাজ চোখ সামনের রাস্তায় রেখে শান্ত গলায় বলল, নদী খুব প্রিয়, তাই না? ইমতাহা চমকে উঠল। কিভাবে বুঝলেন? ভার্সিটিতে পড়াকালীন আমি আপনায় সর্বপ্রথম নদীর পাশে বই পড়তে দেখেছিলাম। তারপর অনেক বাড়ি দেখেছি। ইমতাহার বুকের ভেতরটা যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই প্রথম মেহরাজ তার উপর দাপট বা বিদ্রূপ না করে এমন একটা তথ্য দিল, যা ইমতাহার ভাবনার অতীত ছিল। সে বড় বড় চোখ করে মেহরাজের শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। ইমতাহা কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। তার স্মৃতিশক্তি হাতরে বেড়াল। কই, এই দাম্ভিক চেহারার কাউকে তো সে কখনো দেখেনি। নাকি সে তখন এতটাই নিজের জগতে বিভোর ছিল যে মেহরাজের মতো কাউকে খেয়ালই করেনি? রাঙামাটির প্রাণ হল কাপ্তাই হ্রদ।
পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া এই বিশাল কৃত্রিম হ্রদের টলটলে নীল জলরাশি যে কাউকে মুগ্ধ করবে। এই হ্রদের উপর দিয়ে যখন নৌকা বা স্পিডবোট চলে, তখন দুই পাশে উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে স্বচ্ছ জল এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। এখানকার পাহাড়গুলো বনভূমি আর লতাগুল্মে ঘেরা। ভোরে বা বৃষ্টির পর পাহাড়ের গায়ে যখন সাদা মেঘের ভেলা জমে থাকে, তখন মনে হয় পাহাড়গুলো যেন মেঘের চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। সাজেক ভ্যালি বা পর্যটন কমপ্লেক্সের উঁচু জায়গা থেকে এই দৃশ্য দেখা এক অনন্য অভিজ্ঞতা। রাঙামাটি যাওয়ার পথটাই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সর্পিল পাহাড়ের বুক চিরে পিচঢালা রাস্তা, যেখানে একদিকে আকাশছোঁয়া পাহাড় আর অন্যদিকে গভীর খাদ। মেহরাজের এসইউভি এই আঁকাবাঁকা পথ বেয়ে এগোচ্ছে, দুপাশে ঘন সবুজের সমারোহ। ইমতাহার এই পরিবেশটা বেশ ভালো লাগছে। বিকেল ৩টের দিকে তারা পৌঁছাল পর্যটন এ। এটি কাপ্তাই হ্রদের ঠিক পাড়েই অবস্থিত। এখান থেকেই বিখ্যাত ঝুলন্ত সেতু দেখা যায়। গাড়িটা যখন মোচড় দিয়ে পর্যটন মোটেলের গেট দিয়ে ভেতরে ঢুকল, ইমতাহার মনে হল এতক্ষণের দীর্ঘ এবং নীরব ভ্রমণটা সার্থক। জানালার কাচ নামিয়ে দিতেই হ্রদের শীতল হাওয়া এসে ঝাপটা দিল তার মুখে। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা মোটেলটা যেন কোনো সিনেমার ফ্রেম থেকে উঠে আসা। মেহরাজ গাড়ি পার্ক করে সানগ্লাসটা খুলে জ্যাকেটের পকেটে রাখল। ইমতাহার দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, বাচ্চামি ছেড়ে রুমে গিয়ে ফ্রেশ হন। লাঞ্চ শেষে কাজ আছে। ইমতাহা মেহরাজের দিকে এক পলক তাকিয়ে গজগজ করতে করতে গাড়ি থেকে নামল। বাচ্চামি? লোকটা কি নিজেকে খুব বেশি বড় মনে করে? মনে মনে কথাগুলো বললেও মুখে কিছু বলার সাহস পেল না। এই পাহাড়ের নির্জনতায় মেহরাজের মেজাজ কখন কোন দিকে মোড় নেয় সেটা বোঝা দেয়। বাকি স্টাফরা এর মধ্যেই রুমে ঢুকে পড়েছে। নবনী চাবি হাতে ইমতাহার জন্য অপেক্ষা করছিল। ইমতাহা নিজের ব্যাগটা নিয়ে রুমে ঢুকেই অবাক হয়ে গেল। বিশাল কাচের জানালা, আর ওপাশেই হ্রদের শান্ত জলরাশি। দূরে দেখা যাচ্ছে সেই বিখ্যাত ঝুলন্ত সেতু, যা পাহাড় দুটোর মাঝে এক অদ্ভুত সেতুবন্ধন তৈরি করেছে। ক্লান্ত শরীরে ইমতাহা জানালার পাশে একটা ইজি চেয়ারে গা এলিয়ে দিল। নীল জলরাশি আর পাহাড়ের মিতালি দেখে তার সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই উবে গেল। ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য নিচে নামতেই দেখল মেহরাজের মধ্যেই ডাইনিং টেবিলে বসে আছে। তার সামনে খোলা ল্যাপটপ আর এক কাপ ধোয়া ওঠা ব্ল্যাক কফি। সবার সাথে টেবিলে বসে আছে বিধায় বাকিরা টু শব্দ করতে পারছে না। টেবিলের চারপাশটা যেন এক অদ্ভুত গুমট নিস্তব্ধতায় থমকে আছে। মেহরাজ জাইনের ব্যক্তিত্বটাই এমন, সে যেখানে থাকে সেখানকার বাতাসও যেন একটু বেশিই গুরুগম্ভীর হয়ে যায়। সবাই মাথা নিচু করে খাবারের প্লেটে মনোযোগ দিচ্ছে, যেন মেহরাজের চোখের দিকে তাকালেই কোনো প্রজেক্টের কঠিন প্রশ্ন ধেয়ে আসবে। ইমতাহা মেহরাজের ঠিক উল্টো পাশের চেয়ারটা টেনে নিয়ে বসল। তার ডান হাতের ব্যান্ডেজটা একটু আলগা হয়ে ঝুলে আছে, যেটা সে নিজেই খেয়াল করেনি। মেহরাজ ল্যাপটপ থেকে একবার চোখ তুলে ইমতাহার হাতের দিকে তাকাল, পরক্ষণেই আবার কফির কাপে চুমুক দিল। নিস্তব্ধতা ভাঙার জন্য নবনী একবার ফিসফিস করে ইমতাহাকে জিজ্ঞেস করল, আপু, রুমের ভিউটা কেমন লেগেছে? ইমতাহা হাসার চেষ্টা করে বলল, চমৎকার। হ্রদটা একদম চোখের সামনে। কাজের জন্য জায়গাটা চমৎকার হতে পারে, কিন্তু পর্যটক হিসেবে আসার বিলাসিতা করতে এখানে আসিনি আমরা। মেহরাজ ল্যাপটপ থেকে নজর না সরিয়ে খুব নির্লিপ্ত গলায় বলল। তার এই এক কথায় ডাইনিং হলের তাপমাত্রা যেন আরও কয়েক ডিগ্রি নেমে গেল। নবনী তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। ইমতাহা একটা দীর্ঘশ্বাস ফেলে মেহরাজের দিকে তাকিয়ে বলল, স্যার, কাজ তো শুরু হবেই। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলে যদি মন ভালো থাকে, তবে কাজের আউটপুটও তো ভালো আসার কথা, তাই না? রাঙামাটি থেকে অনেকটা দূরে একটা নিরিবিলি পার্কে ক্যাফের কাজ চলছে। মেহরাজ সেগুলো ঘুরে ঘুরে দেখছে। আর ইমতাহা খাতা নিয়ে মেহরাজের মতামত তুলছে। পার্কের চারপাশটা সবুজে ঘেরা, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা নীল নদী। মেহরাজ পকেটে হাত দিয়ে খুব সতর্ক দৃষ্টিতে জায়গার মাপজোক দেখছে। মাঝে মাঝে সে কোনো একটি বিশেষ গাছের দিকে ইশারা করছে, আর ইমতাহা দ্রুত তার ডায়েরিতে নোট নিচ্ছে। মেহরাজ হুট করে থেমে ইমতাহার দিকে ফিরে বলল, এই যে এখানে যেখানে বড় বটগাছটা দেখছেন, এটার ডালপালা আমরা ছাঁটব না। ক্যাফেটা এমনভাবে ডিজাইন করতে হবে যেন প্রকৃতি আর কংক্রিট মিলেমিশে থাকে। নোট করেছেন? ইমতাহা মাথা নেড়ে বলল, জি স্যার, করেছি। কিন্তু এখানে ইলেকট্রিসিটির লাইন টানাটা তো বেশ ঝামেলার হতে পারে। ঝামেলা দেখেই তো আমরা এসেছি ইমতাহা। সমাধান করাটাই আমাদের কাজ। আপনি কি সারা জীবন শুধু নদী দেখে কবিতায় লিখে যাবেন, নাকি বাস্তব সমস্যার সমাধান করাও শিখবেন? ইমতাহা একটু বিরক্ত হয়ে বলল, আমি তো কাজ করছি।
আপনি কি সব সময় আমার ব্যক্তিগত পছন্দের সাথে কাজকে গুলিয়ে ফেলেন? মেহরাজ হালকা হাসল। সেই হাসিতে বিদ্রূপ ছিল না, ছিল এক অদ্ভুত গভীরতা। আমি গুলাই না, আমি শুধু পর্যবেক্ষণ করি। চলুন ওদিকের টিলাটা একটু দেখে আসি। টিলার উপরে ওঠার পথটা বেশ পিচ্ছিল। ইমতাহা সাবধানে পা ফেলছিল, কিন্তু তার ডান হাতের ব্যান্ডেজ আর ভারী ফাইলের কারণে ভারসাম্য রাখা কঠিন হয়ে যাচ্ছিল। এক জায়গায় পা পিছলে যেতেই সে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই মেহরাজ তার বাম হাতটা শক্ত করে ধরে ফেল। মেহরাজের হাতের স্পর্শে ইমতাহা এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। মেহরাজ তাকে টেনে দাঁড় করিয়ে দিয়ে খুব নিচু স্বরে বলল, আপনার এই অগোছালো ভাবটা ঠিক করুন। করব না। মেহরাজ একটা দীর্ঘশ্বাস ফেল। এই মেয়ের সাথে কথা বাড়ানো মানে কুড়ালের উপর দাঁড়িয়ে যাওয়া। গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন।